ইলতুৎমিশের জীবিতকালে তার জ্যেষ্ঠ পুত্র নাসির উদ্দিন মারা যান। তার অপর পুত্র রুকুন উদ্দিন ছিলেন দুর্বল চেতা ও অযোগ্য এবং অন্যান্য পুত্ররা ছিল নাবালক। এই অবস্থায় তিনি তার কন্যা রাজিয়াকে সিংহাসনের উত্তরাধিকারিণী মনোনীত করার সিদ্ধান্ত স্থির করেন, কারণ রাজিয়া ছিলেন যথেষ্ট সাহসী, দক্ষ এবং বুদ্ধিমতী। নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেল ওয়ার্ল্ড অ্যান্ড ইন্ডিয়ান হিস্ট্রিতে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা ভারতবর্ষের প্রথম মহিলা শাসকের রাজত্বকাল সম্বন্ধে আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের পাঠের আলোচনার বিষয়বস্তু হলো সুলতানা রাজিয়ার রাজত্বকাল নিয়ে। সুলতানা রাজিয়া কিভাবে সিংহাসন আরোহণ করেছিলেন, তিনি কিভাবে তার শাসন কার্য পরিচালনা করেছিলেন, এই সব নিয়েই আজকে আমরা আলোচনা করব। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইলতুৎমিশ রাজিয়ার মনোনয়নকে সুনিশ্চিত করার জন্য নিজ মুদ্রার সাথে রাজিয়ার নামাঙ্কিত মুদ্রার প্রচলন করেন, কিন্তু পরবর্তী সুলতান হিসেবে রাজিয়ার মনোনয়নে আমির ওমরাহ বা উলেমাদের আন্তরিক সমর্থন ছিল না। তাই ইলতুৎমিশের মৃত্যুর সঙ্গে সঙ্গেই তারা রুকুন উদ্দিন ফিরোজকে সুলতান বলে ঘোষণা করেন। সম্ভবত একজন মহিলাকে শাসক হিসেবে বরণ করতে ওমরাহদের পৌরুষে বাধছিল। যাই হোক, রাজিয়া পরিস্থিতিকে সহজ মনেই মেনে নিয়েছিলেন, কিন্তু রুকুন উদ্দিন ছিলেন অযোগ্য, ভীরু ও দুশ্চরিত্র। এই অবস্থায় তার মা শাহ তুরকানের হাতেই সব ক্ষমতা কেন্দ্রীভূত হয়েছিল। শাহ তুরকান ছিলেন উচ্চাভিলাষিনী। কতিপয় অনুগামীর সাহায্যে তিনি শুরু করেন শোষণ ও অত্যাচার। সারা দেশ জুড়ে শুরু হয় বিশৃঙ্খলা। এরূপ কুশাসনে বিরক্ত হয়ে তুর্কি আমিররা তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। মুলতান, বদাউন, হানসি ও লাহোরের প্রাদেশিক শাসনকর্তারা দিল্লি আক্রমণে অগ্রসর হলে রুকুন উদ্দিন তাদের বাধা দিতে সসৈন্যে অগ্রসর হন, কিন্তু তিনি পরাজিত ও নিহত হন। এই সুযোগে দিল্লির কিছু আমির ও নাগরিকদের প্রত্যক্ষ উদ্যোগে ও সক্রিয় সহযোগিতায় রাজিয়া দিল্লির মসনদ দখল করেন। সুলতানা রাজিয়ার সিংহাসন আরোহণের কিছু বৈশিষ্ট্য উল্লেখ করা যায়। প্রথমত, জনসাধারণের সক্রিয় সহায়তায় রাজিয়া সিংহাসনে বসেছিলেন। দিল্লির ইতিহাসে এই সর্বপ্রথম শাসক মনোনয়নে জনগণ ভূমিকা পালন করে। দ্বিতীয়ত, রাজিয়াই প্রথম প্রশাসক যিনি জনগণের সাথে একটি অলিখিত চুক্তিতে আবদ্ধ হয়েছিলেন, যার অন্যতম শর্ত ছিল রাজিয়াকে জনসাধারণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। তৃতীয়ত, আমির ওমরাহদের বিরোধিতা সত্ত্বেও ইলতুৎমিশ ঘোষিত উত্তরাধিকার বাস্তবায়িত হয়েছিল। চতুর্থত, রাজিয়ার সিংহাসনে আরোহণ প্রমাণ করেছিল সুলতান নির্বাচনে আমির ওমরাহ বা প্রাদেশিক শাসনকর্তাদের ইচ্ছা অনিচ্ছা শেষ কথা নয়। পঞ্চমত, মধ্যযুগের ভারত ইতিহাসে রাজিয়াই ছিলেন প্রথম নারী শাসিকা। সিংহাসনে বসেও রাজিয়া নিষ্কণ্টকভাবে রাজ্য শাসন করতে পারেননি। হানসি, বদাউন, লাহোর, মুলতানের বিদ্রোহী শাসকগণ রাজিয়াকে ক্ষমতাচ্যুত করার উদ্দেশ্যে দিল্লি অবরোধ করেন। অবশ্য কূটচালে বিদ্রোহীদের মধ্যে বিভেদ সৃষ্টি করে রাজিয়া এই সংকট থেকে মুক্ত হতে পেরেছিলেন। এরপর পূর্বে বাংলাদেশ থেকে পশ্চিমে সিন্ধুর দেবল পর্যন্ত সকল মালিক ও আমির রাজিয়ার বশ্যতা স্বীকার করে, কিন্তু এও দীর্ঘস্থায়ী হলো না। তার শাসন সংগঠন নীতি তুর্কি মালিকদের স্বার্থে আঘাত করলে পুনরায় বিদ্রোহের সূচনা হয়। পাঞ্জাবের শাসনকর্তা কবির খাঁ সর্বপ্রথম রাজিয়ার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন। রাজিয়া খুব সহজেই এই বিদ্রোহ দমন করেন, কিন্তু সঙ্গে সঙ্গে ভাতিন্ডার শাসনকর্তা আলতুনিয়া বিদ্রোহ ঘোষণা করেন। দিল্লির আমির আইতেগিন ছিলেন এই বিদ্রোহের পরামর্শদাতা। যাই হোক, রাজিয়া আলতুনিয়াকে দমন করতে সসৈন্যে ভাতিন্ডা গমন করেন, কিন্তু ভাতিন্ডা দুর্গ আক্রমণকালে রাজিয়া পরাজিত ও বন্দী হন। কিন্তু এরপর আমিরদের কাছে উপযুক্ত মর্যাদা না পাওয়ায় আলতুনিয়া রাজিয়াকে মুক্ত করে দেয় এবং তাকে বিবাহ করে। আলতুনিয়ার উদ্দেশ্য ছিল রাজিয়াকে দিল্লির সিংহাসনে বসিয়ে নিজ ক্ষমতা বৃদ্ধি এবং অন্যান্য আমিরদের শাস্তি দেওয়া। এই উদ্দেশ্যে উভয়ই দিল্লি অভিমুখে সসৈন্যে রওনা হন, কিন্তু দুর্ভাগ্যবশত রাজিয়া বাহরাম শাহের হাতে পরাজিত হন। এরপর আলতুনিয়া ও রাজিয়াকে হত্যা করা হয়। সুলতানা রাজিয়াই হলেন একমাত্র নারী যিনি দিল্লির সিংহাসনে আরোহণ করেন।
তিনি অতি সুদক্ষা নারী ছিলেন। শাসন কার্য পরিচালনা, যুদ্ধবিদ্যা, দয়া দাক্ষিণ্য সব দিকেই তিনি কৃতী ছিলেন। অবগুণ্ঠন ত্যাগ করে পুরুষের পোশাকে সজ্জিত হয়ে তিনি প্রকাশ্য দরবারে উপস্থিত হতেন। এমনকি অশ্বারোহণ করতেন, শিকারে যেতেন এবং যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিচালনা করতেন। তার আমলেই সর্বপ্রথম রাজতন্ত্রের সঙ্গে তুর্কি অভিজাতদের ক্ষমতার লড়াই শুরু হয়। নারী হলেও রাজিয়া ছিলেন যোগ্য প্রশাসিকা। শত বিপদেও তিনি ধৈর্য হারাতেন না বা নিজ লক্ষ্যপথ থেকে সরে আসতেন না। মাত্র 3.5 বছর রাজত্বে তিনি সুলতানি ক্ষমতাকে কেন্দ্রীভূত করতে সমর্থ হয়েছিলেন। উচ্চ পদে অতুর্কিদের মনোনীত করে তিনি যোগ্যতার মর্যাদা দিতে কুণ্ঠিত হননি। পররাষ্ট্রক্ষেত্রে তিনি ছিলেন শান্তিনীতির অনুগামী। তাই মঙ্গল খারজিম সংগ্রামে তিনি নিরপেক্ষ থেকে দিল্লির শান্তি বজায় রাখতে সক্ষম হয়েছিলেন। বুদ্ধিমত্তা ও রাজনৈতিক বিচক্ষণতা ছাড়াও তিনি ছিলেন বিদ্যানুরাগী, ন্যায়পরায়ণ ও প্রজা অনুরাগী। এত গুণ থাকা সত্ত্বেও কেবল নারী বলে পুরুষের বিচারে তার গুণাবলী কোনো মর্যাদা পেল না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেবেন। আর বন্ধুরা, আপনারা যারা এরকম ধরনের ভিডিও দেখার জন্য ইন্টারেস্টেড তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।